হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুমন মাস্টার ক্লাস ইউটিউব চ্যানেল। আশা করি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের খুবই ভালো হয়েছে। তাই ফাইনাল এক্সামের সাফল্য কামনায় আবারও চলে এসেছি রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 নবম শ্রেণী জীবন বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর মডেল 1 বালুরঘাট হাই স্কুলের থেকে প্রতিটি দাগের সম্পূর্ণ ব্যাখ্যামূলক সমাধান এই ভিডিওতে আলোচনা করতে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোজোম কোষীয় অঙ্গাণু। মানুষের দেহের কোথায় আর বেশি ধ্বংস হয়? উত্তরটি হচ্ছে প্লীহা। আমার দেহ নরম এবং অখণ্ডিত, আমার দেহে ম্যান্টেল পর্দা থাকে, আমি হলাম মোলাস্কা পর্বভুক্ত প্রাণী। প্রদত্ত কোনটির কোষগুলি ঘন সন্নিবিষ্ট হওয়ায় কোষান্তর স্থান থাকে না এবং কোষগুলো বিভাজনক্ষম? উত্তরটি হচ্ছে ভাজক কলা। রাইজোবিয়াম এবং মটর গাছের সহাবস্থানকে বলা হয় মিথোজীবিতা। পৌষ্টিক নালীতে মুখবিবরের পরবর্তী অংশকে বলা হয় গলবিল। স্ত্রী এডিস মশা দ্বারা বাহিত একটি রোগের নাম ডেঙ্গি অর্থাৎ ডেঙ্গু। কোন কোষীয় শ্বসন পদ্ধতির ফলে সৃষ্ট একটি পদার্থ হল দই? উত্তরটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান। প্রদত্ত কোন প্রাণীটি বহিঃপরজীবী হিসেবে পোষকের দেহে থাকে? উত্তরটি হচ্ছে উকুন, অর্থাৎ আমাদের মাথায় থাকে, বাইরে থাকে, তাই জন্য বহিঃপরজীবী। কোন পর্ব বা শ্রেণীভুক্ত প্রাণীর দেহে শুষ্ক বহিঃস্তকীয় আঁশ দিয়ে ঢাকা থাকে? উত্তরটি হচ্ছে সমস্ত রকমের সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। প্রদত্ত কোন রোগের ক্ষেত্রে টনসিল ফুলে ব্যথা হয়, খাবার গিলতে কষ্ট হয়? উত্তরটি হচ্ছে ডিপথেরিয়া। উত্তর দেখে নাও, শ্বাসকষ্ট হচ্ছে, গলা ধরা হচ্ছে, গলা ব্যথা, তাই খাদ্য গিলতে কষ্ট হচ্ছে। এটা কার ফলে হচ্ছে? না, ডিপথেরিয়া রোগের কারণে হচ্ছে। রক্ততঞ্চনে সাহায্যকারী রক্তকণিকাটির নাম হলো কি? অনুচক্রিকা। এরপরের প্রশ্ন, প্রদত্ত জোড়াটি সঠিক কোনটা? না, উত্তরটি হচ্ছে টিনোফোরা কোলোব্লাস্ট কোষ দেখতে পাওয়া যায়। এরপর কোন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেন স্থিতিকরণে সাহায্য করে? উত্তরটি হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। আমি উত্তরটি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অ্যাজোটোব্যাক্টর যা কি করে? নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। কোন জীবে পতঙ্গভোগ পুষ্টি দেখতে পাওয়া যায় না? দেখো, পাতাঝাঁচি, সূর্যশিশির, কলসপত্রী, লাইকেন। এখানে পাতাঝাঁচি, সূর্যশিশির, কলসপত্রী এগুলো সবই হচ্ছে পতঙ্গভোগ উদ্ভিদ, একমাত্র লাইকেনটা কিন্তু পতঙ্গভোগ উদ্ভিদ নয়। আচ্ছা, এরপরে শূন্যস্থান পূরণ আমরা দেখে নেব কি আছে। না, কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল ড্যাশ গঠনে সাহায্য করে, বেম গঠনে সাহায্য করে। বৈজ্ঞানিক নাম সবসময় ল্যাটিন ভাষায় লিখতে হয়। বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয়। কানের নিচে অবস্থিত লালা গ্রন্থির নামটি হলো কি? প্যারোটিড গ্রন্থি। এরপর ডান দিকে 5 দাগের প্রশ্ন, সরীসৃপেরা ঠান্ডার সময় শীত ঘুমে যায়। বন ধ্বংসের ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি হবে। সবাত শ্বসনে সবাত শ্বসনটা মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পন্ন হয়। এরপর সত্য মিথ্যা নির্বাচন করো। ত্বকে অবস্থিত সিবেসিয়াস গ্রন্থির মাধ্যমে ঘাম নিঃসৃত হয়। উত্তরটি ভুল। সিবেসিয়াসের মাধ্যমে সিবাম হবে, আর ঘাম নিঃসৃত হয় কি? না, ঘর্ম গ্রন্থি থেকে। প্ল্যান্টি রাজ্যের সদস্যরা বিয়োজক হিসেবে কাজ করে। কথাটা ভুল, এটা হচ্ছে কি? উৎপাদক হিসেবে কাজ করে। অভিশ্রবণ একটি সক্রিয় পরিবহন পদ্ধতি, এই কথাটাও ভুল। অভিশ্রবণ হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি। এরপর ভ্যাকসিন শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ভ্যাক্কা থেকে, কথাটি ঠিক। যক্ষা রোগের জীবাণুটি এক প্রকার ভাইরাস। আমরা জানি যে যক্ষা রোগের জীবাণুর নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, যা এক ধরনের ব্যাকটেরিয়া। বিভিন্ন প্রজাতির মধ্যে আন্তঃসম্পর্কের ভিত্তিতে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে খাদ্য জাল গঠন করে, কথাটা ঠিক। খাদ্য শৃঙ্খলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি গঠন করে? খাদ্য জাল গঠন করে। এরপর আমরা এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভর মিলিয়ে দেখে নেব। মোনেরা, এটি হচ্ছে কি? না, প্রোক্যারিওটিক কোষ দেখতে পাওয়া যায় মোনেরাতে। এইটিএস রাইবোজোম দেখতে পাওয়া যায় ইউক্যারিওটিক কোষে। অণুজীব সার হিসেবে ব্যবহার করা হয় মাইকোরাইজা। খাদ্যের বিকল্প উৎস হিসেবে ব্যবহার করা হয় মাশরুম। ক্রেবস চক্র সম্পন্ন হয় কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। পরবর্তী প্রশ্ন 5 দাগে, কোন বিজ্ঞানী দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রচলন করেন? উত্তরটি হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এরপর সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দাও। দেখো, উদাহরণটি হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপি এইচ পাম্প।
কোষ প্রাচীরের একটি কাজ উল্লেখ করো। কোষের প্রোটোপ্লাজম এবং প্লাজমা পর্দাকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, অথবা আমি বলবো তোমাদের এই প্লাজমোডেসমাটার মাধ্যমে পার্শ্ববর্তী কোষের সঙ্গে সংযোগ স্থাপন করা পয়েন্টটি উল্লেখ করার জন্য। তোমরা চাইলে অন্যগুলো করতে পারো, কোনো অসুবিধা নেই। বাস্তুতন্ত্রের দুটি সজীব উপাদানের নাম লেখো। বাস্তুতন্ত্রের পুরো উপাদানটাকে টেবিলের সাহায্যে আমি তুলে ধরেছি তোমাদের সামনে। এর মধ্যে দেখো সজীব উপাদান হচ্ছে কি ভাগ করা হচ্ছে উৎপাদক, খাদক, বিয়োজক। তোমরা উত্তরটা চাইলে লিখতে পারো এইভাবে যে সবুজ সবুজ উদ্ভিদ লিখবে, কিংবা ফড়িং, ব্যাং, ব্যাকটেরিয়া, ছত্রাক, এই অংশগুলো লিখলেও কিন্তু উত্তরটা সম্পূর্ণ। অস্থি এবং রক্তে ক্যালসিয়ামের পরিবহনের ক্ষমতা, ক্যালসিয়ামের পরিমাণের সমতা রক্ষা করে কোন ভিটামিনের কাজ? এটি হচ্ছে ভিটামিন ডি এর কাজ। 6 দাগের প্রশ্ন, কোন জৈব উপাদান ওয়াই আকৃতি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত হয়? উত্তরটি হচ্ছে অ্যান্টিবডি। দেখো, এই অ্যান্টিবডির যে বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এটি একটি ওয়াই আকৃতি বিশিষ্ট, তার সঙ্গে সঙ্গে এটি হচ্ছে পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত, সেই জন্য এই জৈব উপাদানটির নাম হচ্ছে কি অ্যান্টিবডি। পরের প্রশ্নে বলা হয়েছে উপপর্ব ভার্টিব্রাটাকে কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তিতে দুটি পৃথক অধিশ্রেণীতে বিভক্ত করা হয়েছে? উপপর্ব ভার্টিব্রাটা বা ক্রেনিয়াটাকে দুটো অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে একনাথা, অপরটি হচ্ছে নেথোস্টোমাটা। তো দেখো, একনাথাতে লেখা আছে গ্রিক শব্দ এ ফর বিহীন, আর ন্যাথোস মানে হচ্ছে চোয়াল। অপরটি আছে ন্যাথোস্টোমাটা, অর্থাৎ ন্যাথোস মানে হচ্ছে কি চোয়াল, আর স্টোমাটা মানে হচ্ছে মুখ। তো যাই হোক, দেখতে পাচ্ছি আমরা দুপাশেই রয়েছে ন্যাথোস, মানে কোনোটাতে ন্যাথোস নেই অর্থাৎ চোয়াল নেই, কোনোটাতে চোয়াল রয়েছে। তাহলে কার উপর ভিত্তি করে দুটো অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে? চোয়াল আছে কি নেই অর্থাৎ চোয়ালের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে এই উপপর্ব ভার্টিব্রাটাকে দুটো অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে। বাস্তুতন্ত্রে বিয়োজক এবং রূপান্তরকের কাজের মধ্যে পার্থক্য দাও। বাস্তুতন্ত্রে বিয়োজক এবং পরিবর্তক, পরিবর্তক মানে কি রূপান্তরক, এই রূপান্তরকের কাজের পার্থক্য দেখো। বিয়োজকরা মৃত জীবদেহ বা দেহাংশ বা বর্জ্য পদার্থের জটিল জৈব যৌগগুলোকে কি বলা হয়েছে? এই জীবদেহ বা দেহাংশের জটিল জৈব যৌগগুলোকে বিশ্লিষ্ট করে ভেঙে সরল জৈব যৌগে পরিণত করে। তারা কারা? না বিয়োজকরা হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক। অপরদিকে পরিবর্তক বা রূপান্তরকরা হলো সরল, যে এই যে সরল জৈব যৌগগুলো উৎপন্ন হলো সেই সরল জৈব যৌগের স্ফটন ঘটায়, মানে সেগুলোকে আরও অজৈব পদার্থ বা যে পদার্থ গঠনের যে উপাদানগুলোতে পরিণত করে, যেগুলো কি হয় না প্রকৃতিতে ফিরে গিয়ে জৈব ভূরাসায়নিক চক্রে ভারসাম্য বজায় রাখে। যেমন উদাহরণটা কি হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস সহ বিভিন্ন কিছু অণুজীব, আরও উদাহরণ হতে পারে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এই সমস্ত নামগুলো হবে। তাহলে দেখতে পেলাম বিয়োজক কী করলো? বিয়োজক হচ্ছে কোষ দেহের বা দেহাংশের বা বর্জ্য পদার্থের জটিল জৈব যৌগগুলোকে ভেঙে সরল জৈব যৌগে পরিণত করলো। আর রূপান্তর কী করলো? ওই সরল জৈব যৌগগুলোকে ভেঙে অজৈব পদার্থে পরিণত করলো, যেমন কার্বন ডাইঅক্সাইড কিংবা অ্যামোনিয়া হতে পারে, ইউরিয়া হতে পারে, এই সমস্ত পদার্থে পরিণত করলো। এরপর বিভাগ গয়ের প্রথম প্রশ্ন, বন ধ্বংসের দুটি কারণ উল্লেখ করো। দেখো, বন ধ্বংসের কারণগুলো এখানে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ, অপর আরও অনেক কারণ এখানে তোমাদের দেওয়া রয়েছে, তালিকা রয়েছে। তোমরা যে কোনো দুটো কিন্তু কারণ এখান থেকে লিখে অবশ্যই চাইলে তোমরা অবশ্যই ডিসক্রিপশন করবে তোমরা। যেহেতু প্রশ্নটির জন্য 2 নাম্বার রয়েছে, তাই প্রত্যেকটা মানে দুটো পয়েন্ট লিখে পয়েন্টগুলোকে একটু করে তোমরা ব্যাখ্যা করবে, হ্যাঁ, তাহলে কিন্তু উত্তরটা কমপ্লিট হবে। পরের প্রশ্ন, মানুষের দেহে যকৃতের দুটি ভূমিকা লেখো। দেখো, যকৃতের কাজ বা ভূমিকা, একটা হচ্ছে পাচক রস ক্ষরণ এবং পরিপাকে সাহায্য করা, 2 নম্বর বিপাকে সাহায্য করা, 3 নম্বর রেচন। এছাড়াও রয়েছে অনাক্রম্যতা নিয়ন্ত্রণ এবং রক্ত সংবহনতন্ত্র এটা গঠনে সাহায্য করা। তোমরা এই যে 5টা পয়েন্ট দেখালাম তার মধ্যে তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো পয়েন্ট তোমরা লিখে এটাতেও ডেসক্রিপশান করবে। পরের প্রশ্ন, এইডস রোগের ক্ষেত্রে অনাক্রম্যতা তন্ত্র প্রতিরক্ষা প্রদান করতে পারে না, কেন? দেখো, এইডস রোগী অনাক্রম্যতা তন্ত্র কোনো প্রতিরক্ষা বা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে না। তার কারণ কি? মন দিয়ে শোনো, স্টেপে স্টেপে বলছি, বুঝতে পারবে। দেহে অনাক্রম্যতা তন্ত্রের অন্যতম প্রধান কোষ হলো কি? টি লিম্ফোসাইট। দেহে রোগ জীবাণু প্রবেশ করলে অর্থাৎ অ্যান্টিজেন প্রবেশ করলে হেল্পার টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইটকে উদ্দীপিত করে এবং বি লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপাদন শুরু করে। এই অ্যান্টিবডি রোগ জীবাণু বা অ্যান্টিজেনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেহকে রোগ প্রতিরোধ ক্ষমতা দান করে। এইডস রোগের জন্য দায়ী হচ্ছে HIV ভাইরাস। আমরা সবাই জানি যে এর পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। দেহে প্রবেশ করে এই HIV ভাইরাসটা এবং হেল্পার টি লিম্ফোসাইটকে ধ্বংস করে।
দেখো এবার কি হচ্ছে, এই হেল্পার টি লিম্ফোসাইটের অনুপস্থিতিতে বি লিম্ফোসাইট কিন্তু উদ্দীপিত হয় না। আমরা প্রথমেই পড়েছি হেল্পার টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইটকে উদ্দীপিত করে, তাহলে উদ্দীপিত হলো না, ফলে দেহে অ্যান্টিজেন বা রোগ জীবাণু ধ্বংসকারী কোনো অ্যান্টিবডিও উৎপন্ন হলো না। যেহেতু বি লিম্ফোসাইট আমরা জানি যে কী করে না, অ্যান্টিবডি উৎপন্ন করে, তাহলে যেহেতু হেল্পার টি লিম্ফোসাইটের অনুপস্থিতি রয়েছে, সেই জন্য বি লিম্ফোসাইট উৎপন্ন হলো না, ফলে বি লিম্ফোসাইট না হওয়ার জন্য অ্যান্টিবডি গঠন হলো না, ফলে অ্যান্টিজেনকে কেউ মারতে পারলো না। অনাক্রম্যতন্ত্র সম্পূর্ণরূপে ভেঙে পড়লো। অনাক্রম্যতন্ত্র মানে কি, রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বলা হচ্ছে অনাক্রম্যতন্ত্র বা অনাক্রম্যতা। ভেঙে পড়ার জন্যই এইডস রোগের বিরুদ্ধে দেহে কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে না। এন্ডোপ্লাজমিক জালিকার দুটি কাজ উল্লেখ করো। এখানে এন্ডোপ্লাজমিক জালিকার কাজগুলো দেওয়া রয়েছে। আমি চাই তোমরা এই প্রোটিন এবং লাইভোপ্রোটিন সংশ্লেষ পয়েন্টটা, তার সঙ্গে সঙ্গে অঙ্গাণু এবং নিউক্লিয় পর্দা গঠনের এই পয়েন্ট দুটোকে তোমরা ভালো করে মুখস্থ করো। তোমরা চাইলে অন্যগুলো করতে পারো। বায়ুর আর্দ্রতা বাষ্পমোচনের হারে কী প্রভাব বিস্তার করে? বায়ুর আর্দ্রতা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম হলে পত্ররন্ধ্র থেকে জলের বাষ্পায়ন তথা বাষ্পমোচনটা ত্বরান্বিত হয়। আবার আর্দ্রতা বাড়লে বাষ্পমোচন হারও কিন্তু কম হয়। আর্দ্রতা মানে কি, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি। যত বায়ুর আর্দ্রতা কম হবে বাষ্পমোচনের হারটা বাড়বে, আবার আর্দ্রতা যদি বাড়ে তাহলে বাষ্পমোচনটা কী হবে, কম হবে। মানে আর্দ্রতা বাষ্পমোচনের হারের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। অণুজীব সার ব্যবহারে দুটি সুবিধা উল্লেখ করো। অণুজীব সারের সুবিধা দেখো, একটাই বলা হয়েছে মাটির উর্বরা শক্তি, এখানে উর্বরতার শক্তি বাড়ে লিখবে, শস্যের ফলন বাড়ে, তার সঙ্গে সঙ্গে মাটির গঠনগত বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না, উদ্ভিদের প্যাথোজেন বা পেস্টের হাত থেকে প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই চারটা পয়েন্ট আমি আমার পছন্দ মতো বলেছি, এখান থেকে তোমরা যে কোনো দুটো অবশ্যই করে নেবে। পরের প্রশ্ন, ভাজক কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো। দেখো ভাজক কলার গঠনগত বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, তো এখানে অনেকগুলো পয়েন্টই তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তোমরা এই কোষের প্রকৃতি এবং কোষের আকার বা আন্তঃকোষীয় স্থান, কোষের প্রকৃতি এবং আন্তঃকোষীয় স্থান এ দুটো পয়েন্ট তোমরা করবে। দেখো কোষের প্রকৃতির মধ্যে কি বলবে, কোষগুলো সজীব, অপরিণত এবং বিভাজনের মাধ্যমে নতুন কোষ সৃষ্টি করতে পারে, অর্থাৎ বিভাজনে সক্ষম। আর এখানে বলবে যেহেতু কোষগুলো ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে তাই কোনো কোষান্তর রন্ধ্র থাকে না, অর্থাৎ এই একটা কোষ, এইটা একটা কোষ, এইটা একটা কোষ, এর মাঝে কোনো ফাঁক নেই, এর মাঝে কোনো ফাঁক নেই, এর মাঝে কোনো ফাঁক নেই, অর্থাৎ কোনো কোষান্তর রন্ধ্র দেখতে পাওয়া যায় না। ওষুধ তৈরিতে আধুনিক জীববিদ্যা দুটি প্রয়োগ উল্লেখ করো। পেজটি রায়মার্টিন সহায়িকার 36 পেজে রয়েছে, একটু লক্ষ্য করবে তোমরা, আমিও দেখিয়ে দিচ্ছি। ওষুধ তৈরিতে জীববিদ্যার ভূমিকা দেখো, ওষুধ তৈরিতে জীববিদ্যার কীরকম ভূমিকা রয়েছে। জীববিদ্যার এবং প্রযুক্তিবিদ্যার সাহায্যে বিভিন্ন অণুজীব থেকে বিভিন্ন অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, অ্যাম্পিসিলিন, এরিথ্রোমাইসিন প্রভৃতি আবিষ্কার করা সম্ভব হচ্ছে, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে বিভিন্ন প্রাণীজাত পদার্থ থেকে বর্তমানে বহু গুরুত্বপূর্ণ ওষুধ আবিষ্কৃত হয়েছে, যেমন সাপের বিষ থেকে পাওয়া যায় ল্যাকোসিস, মৌমাছির বিষ থেকে পাওয়া যায় এপিস, রোগাক্রান্ত কুকুরের লারারস থেকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন হাইড্রোফোবিয়াম তৈরি করা হয়। এছাড়া ভেষজ উদ্ভিদ থেকে তো পাওয়া যাচ্ছে সিঙ্কোনা থেকে তোমার কুইনাইন, এছাড়া সর্পগন্ধ থেকে ব্রেসারপিন প্রভৃতি ওষুধগুলো পাওয়া যায়। তোমরা যে কোনো দুটো পয়েন্টকে লিখে ডিসক্রিপশন করবে। রজনীর দুটি অর্থকরী গুরুত্ব উল্লেখ করো। দেখো রজন এর উৎস দেওয়া রয়েছে এবং সঙ্গে সঙ্গে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। তো অর্থনৈতিক গুরুত্ব কী চেয়েছে না, পাইন গাছ থেকে প্রাপ্ত রজনটির নাম হলো টারপিন তেল বা টারপেন্টাইন, যা ভার্নিশ শিল্পে এবং কাঠে রং করতে ব্যবহার করা হয়। আবার হিং গাছ থেকে পাওয়া যায় যে হিং রজন, যা রান্নায় ব্যবহার করা হয় খাদ্য সংরক্ষক হিসাবে। এছাড়া শাল গাছ থেকে পাওয়া যায় প্রাপ্ত ধুনো, যা পুজো অর্চনায় ব্যবহার করা হয়। এছাড়া ফিনাইল, কালি প্রভৃতি তৈরি করতেও রজন ব্যবহার করা হয়। এই পয়েন্টগুলো সব উপর নিচে করে তোমরা লিখে বা ব্যাপারগুলোকে লিখবে তোমরা। পাচিত খাদ্যের আত্তীকরণ কিভাবে সম্পন্ন হয়। দেখো মানব পুষ্টিতে আত্তীকরণ ভূমিকা, এই প্রশ্ন থেকেই উত্তর থেকে আমরা কিন্তু উত্তরটি সমাধান করব। দেখো প্রাণী পুষ্টির চতুর্থ পর্যায় হচ্ছে আত্তীকরণ, কারণ আমরা জানি প্রথমটা হচ্ছে খাদ্য গ্রহণ, দ্বিতীয়টা পরিপাক, তারপর শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ। এই 4 নম্বর স্টেপ হচ্ছে কি আত্তীকরণ। সরল এবং শোষণযোগ্য অবস্থার খাদ্যবস্তু কোষের প্রোটোপ্লাজমের মধ্যে অঙ্গীভূত হওয়াকেই বলা হয় আত্তীকরণ। আত্তীকরণ খাদ্যপ্রস্তুত, এবার এখান থেকে তোমরা লিখবে, এটা চাইলে লিখতেও পারো বা নাও পারো। তো আমি বলবো যেহেতু আত্তীকরণ চেয়েছে, আত্তীকরণের সংজ্ঞাটা প্রথমে তোমরা দিয়ে দেবে, তারপর লিখবে
আত্তীকৃত খাদ্যবস্তু প্রোটোপ্লাজমে যথাযথভাবে অঙ্গীভূত না হলে এই পুষ্টি পদ্ধতি সম্পূর্ণ হয় না। কারণ কোষের জৈবনিক প্রক্রিয়াগুলো চালু রাখার জন্য তথা কোষের সজীবতা ধরে রাখার জন্য শক্তির প্রয়োজন। সেই শক্তির চাহিদা মেটানোর জন্য আত্তীকরণের মাধ্যমে সেই শক্তির চাহিদাটা মেটানো সম্ভব হয়। এবারে তোমরা লিখবে এখানে যে বিপাক ক্রিয়ার মাধ্যমে শর্করা এবং প্রোটিনের সরল অংশ, আসল পয়েন্টে আসছি, আসল জায়গাটায় দেখো, বিপাক ক্রিয়ার পর শর্করা এবং প্রোটিনের সরল অংশ ভিলাই এবং রক্তজালক থেকে পোর্টাল সংবহনের মাধ্যমে যকৃতে প্রবেশ করে। আমরা জানি যে শর্করা এবং প্রোটিনের সরল অংশের নাম কি? শর্করা সরল অংশ হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, আর প্রোটিনের সরল অংশ হচ্ছে তোমরা জানো যে অ্যামাইনো অ্যাসিড। এই দুটো ভিলাইয়ে দু রকমের বাহ রয়েছে, একটা রক্তবাহ, অপরটা কি লসিকাবাহ। এই রক্তবাহের মাধ্যমে শর্করা এবং প্রোটিনের সরল অংশগুলো রক্তজালক থেকে আস্তে আস্তে করে পোর্টাল সংবহনের মাধ্যমে কোথায় যাচ্ছে? যকৃতে প্রবেশ করছে। এরপর যকৃৎ কোষে পুষ্টি সরবরাহ করে পুনরায় সাধারণ সংবহনে প্রবেশ করে। এরপর কি হয় না, রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন কলাকোষে পৌঁছে যায়। এইভাবে অপরপক্ষে কলাকোষে পৌঁছে যাচ্ছে কোথায়? কলাকোষের মধ্যে রয়েছে কোষে কোষে প্রোটোপ্লাজম রয়েছে, সেই প্রোটোপ্লাজমের মধ্যে অঙ্গীভূত হবে, মানে আত্তীকরণ হবে। একই সঙ্গে ফ্যাটের যে সরল অংশ, যার নাম আমরা জানি যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, সেটা লসিকাবাহ, অপর যে বাহুটা বলেছিলাম লসিকাবাহ, সেই লসিকাবাহের মধ্যে প্রবেশ করবে, দিয়ে লসিকার নালীর মাধ্যমে কলাকোষে পৌঁছে গিয়ে সেখানেও আত্তীকরণ সম্পন্ন হবে। তোমরা, আমি বলবো তোমাদেরকে শুধু আত্তীকরণটা কোষের কোথায় সম্পন্ন হয় লিখে দেবে, প্রোটোপ্লাজমে। তারপর তোমরা এই বিপাক ক্রিয়া এই অংশ থেকে তোমরা কিন্তু উত্তরটাকে করার চেষ্টা করবে। এখান থেকে পুরো এতটা পর্যন্ত উত্তরটা লিখে দিলেই কিন্তু উত্তরটা কমপ্লিট হবে। যক্ষ্মার দুটি উপসর্গ উল্লেখ করো। দেখো, যক্ষ্মা রোগের নাম যক্ষ্মা, তার উপসর্গ মানে লক্ষণ কি বলা হয়েছে? প্রাথমিক লক্ষণ হিসাবে ঘন ঘন কাশি হবে, সন্ধ্যের দিকে জ্বর আসবে এবং রাত্রিবেলায় ঘাম হবে, বুকে ব্যথা এবং কাশির সময় থুতুর মাধ্যমে রক্ত পড়বে, প্রচণ্ড দুর্বল বোধ এবং ওজন হ্রাস, খিদে কমে যাবে। সমস্ত পয়েন্টগুলোকে উপর নিচু করে পরপর করে তোমরা সাজিয়ে সাজিয়ে উত্তরগুলো লিখবে। যদিও বিভিন্ন প্রশ্নের আমি দাগ নম্বর তোমাদের সামনে তুলে ধরেছি রায় মার্টিন সহায়িকা থেকে বা বিভিন্ন বই থেকে, তবুও আমি তোমাদেরকে বলবো আমি যে ডেসক্রিপশানটা তোমাদের দেখাচ্ছি, ব্যাখ্যাটা তোমাদেরকে শোনাচ্ছি, সেইগুলো তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলে তোমাদের আশা করি আরও উপকারে আসবে বা বেশি কাজে বলে মনে হবে। অ্যানিলিডা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, এখানে প্রথমে রয়েছে দেহ সংগঠন, দেহ আকৃতি, এছাড়াও সংবহন এবং রেচন। তোমরা এই চারটা পয়েন্টের মধ্যে যে কোনো দুটো পয়েন্টকে লিখে ডেসক্রিপশন করবে। জীবদেহে ফ্যাটের দুটি ভূমিকা আলোচনা করো। জীবদেহে ফ্যাটের ভূমিকা বা গুরুত্ব, একটা শক্তির উৎসরূপে কাজ করে। আমরা জানি ফ্যাট উচ্চ শক্তির উৎসরূপে কাজ করে। প্রতি গ্রাম ফ্যাট জারণের মাধ্যমে 9.3 কিলো ক্যালোরির শক্তি নির্গত হয়। এছাড়াও সঞ্চয় ভাণ্ডারের কাজ করে। জীবদেহে তৈলবীজ, বাদাম, প্রাণীদেহে মেদ কলা, অ্যাডিপোজ কলায় ফ্যাট ভবিষ্যতের জন্য শক্তির উৎসরূপে সঞ্চিত থাকে। এছাড়া তাপ নিরোধক, যেহেতু ফ্যাট তাপের কুপরিবাহী, তাই তাপ সংরক্ষণে সাহায্য করে। ভিটামিন এ, ডি, ই কে দ্রাবক রূপে কাজ করে বা দ্রবীভূত করতে সাহায্য করে। এই চারটা পয়েন্টকে তোমরা লিখলেই হবে। প্রাত্যহিক জীবনে শক্তির সংরক্ষণে দুটি উপায় আলোচনা করো। দেখো, শক্তির সংরক্ষণের উপায়, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে, জীবাশ্ম জ্বালানি মানে কি? এই পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলোর উপর নির্ভরশীলতা কমিয়ে শক্তির বিকল্প উৎস, সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা কিংবা ভূতাপ শক্তি প্রভৃতির উপর নির্ভরশীলতা বাড়াতে হবে। কৃষিজাত এবং প্রাণীজের বর্জ্য পদার্থকে শক্তি উৎপাদনে, যাকে বলা হচ্ছে কি না গোবর গ্যাস বা জৈব শক্তি, এই সমস্ত কাজে শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করতে হবে। পরের প্রশ্ন, লসিকার দুটি কাজ লেখো। এখানে লসিকার কাজগুলোর মধ্যে তোমরা এই পরিবহন এবং পুষ্টি পদার্থ সরবরাহ, এই দুটো পয়েন্টকে লিখবে। দেখো, পরিবহনে কি বলা হয়েছে? যে সমস্ত বৃহৎ অণু মানে ফ্যাট কণা যেগুলো রক্তজালক ভেদ করতে পারে না, সেগুলো লসিকার মাধ্যমে পরিবাহিত হয় এবং কলাস্থান থেকে বেশিরভাগ প্রোটিন লসিকার মাধ্যমেই পরিবাহিত হয়ে রক্তে আসে। এছাড়া পুষ্টি পদার্থ সরবরাহ, যে সমস্ত স্থানে রক্তের সরবরাহ থাকে না সেই সমস্ত স্থানের কলাকোষকে লসিকা পুষ্টি সরবরাহ করে, যেমন ত্বকের বহিস্তর বা এপিডার্মিস লসিকা পুষ্টির যোগান দেয়। এই দুটো পয়েন্ট করলেই হবে। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো, শক্তি প্রবাহের বৈশিষ্ট্য, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের শক্তির প্রধান উৎস হলো সূর্য। 2 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী, অর্থাৎ উৎপাদক থেকে প্রাথমিক খাদকের দিকে যাবে, প্রাথমিক খাদক থেকে গৌণ খাদকের দিকে যাবে এবং গৌণ খাদক থেকে প্রগৌণ খাদক এবং সর্বোচ্চ খাদকের দিকে সরবরাহ হতে হবে, অর্থাৎ একমুখী, কখনো বিপরীতমুখী প্রবাহিত হবে না।
3 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তি কখনো ধ্বংস হয় না, শক্তির শুধুমাত্র রূপান্তর ঘটে। এছাড়া বাস্তুতন্ত্রে খাদ্য স্তরগুলির ক্রমিক পর্যায়ে শক্তির প্রবাহে শক্তির পরিমাণে কিন্তু হ্রাস ঘটে। আমরা পড়েছি লেনদেনের 10% সূত্রতে কথাটি। করডাটাকে কয়টি উপপর্বে ভাগ করা হয়েছে এবং কী কী? করডাটাকে কয়টি উপপর্বে ভাগ করা হয়েছে? দেখো 3টি উপপর্বে ভাগ করা হয়েছে। 1 নম্বর ইউরো করডাটা, সেফালো করডাটা এবং ভার্টিব্রাটা। বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন দেখে নেব আমরা। মানব স্বাস্থ্যের নিরাপত্তায় ধৌতকরণের গুরুত্ব লেখো। উত্তরটি রায়মার্টিন সহায়িকা 394 পেজে রয়েছে। দেখো দেখো এই ধৌতকরণ 3 ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে শারীরিক ধৌতকরণ, অপর অংশে দেখো লেখা রয়েছে বাড়ি ধৌতকরণ, আর অপরটি হচ্ছে কি না পোশাক পরিচ্ছদ ধৌতকরণ। যেহেতু প্রশ্নটার জন্য 3 মার্ক রয়েছে, তাই আমি চাইবো তোমাদের 3টা যে পয়েন্ট দেখালাম 3টা পয়েন্ট থেকে অল্প অল্প করে তোমরা ব্যাপারগুলোকে ডেসক্রিপশন করবে। ডায়ারিয়ার উপসর্গগুলি লেখো। ডায়ারিয়ার উপসর্গ, দেখো উপসর্গগুলো এভাবে রয়েছে এলোমেলোভাবে। আমি তোমাদের বলবো সব সময়ের জন্য, আগেও বলেছি এখনও বলছি, প্রত্যেকটা পয়েন্ট উপরে 1 নম্বর, নিচে 2 নম্বর, নিচে তারপর নিচে 3 নম্বর, তার নিচে 4 নম্বর, এরকম করে উপর নিচে করে পরপর করে তোমরা লিখবে। লেখার দেখতেও সুন্দর লাগে, মাস্টারমশাই বুঝতেও সুবিধা হয়ে থাকে। দেখো কি বলা হয়েছে, রোগী বারে বারে পাতলা মলত্যাগ করে। নিচে 2 নম্বর লিখবো আমরা, শরীরে জলাভাব দেখা যায়, মুখ এবং গলা শুকিয়ে যায়, তলপেট খিল ধরে যায় এবং পেটে যন্ত্রণা হয়। জৈবিক নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের দুটি ভূমিকা লেখো। দেখো জৈবিক নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ভূমিকা, যেহেতু প্রশ্নটাতে 5 মার্ক রয়েছে, অর্থাৎ ব্যাকটেরিয়া থেকে 2.5 মার্ক, ভাইরাস থেকে 2.5 মার্ক, তাই তোমরা প্রতি 2.5 মার্কের জন্য এখান থেকে 2-3টা পয়েন্ট, এখান থেকেও 2-3টা পয়েন্টকে অবশ্যই উল্লেখ করতে হবে। আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে বলা হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণ। জৈবিক নিয়ন্ত্রণটা কী জিনিস? জীব দ্বারা জীবকে নিয়ন্ত্রণ করা। দেখো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়া ডিপটেরা, কোরিওপ্টেরা, হাইমোনোপ্টেরা বা লেপিডপ্টেরা প্রভৃতি বর্গভুক্ত ফসল নষ্টকারী পতঙ্গের লার্ভাকে ধ্বংস করে। মানেটা কি হলো, এই যে ব্যাকটেরিয়াগুলো এটা হলো একটা জীব, সেই জীব কি করছে, এই যে মানে ফসল নষ্ট করা যে পতঙ্গ, সেই জীবটাকে কি করছে, নষ্ট করছে। এছাড়া 2 নম্বরে বলা হয়েছে ব্যাসিলাস প্যাপিলি নামক ব্যাকটেরিয়া মিল্কি ডিজিজ রোগ সৃষ্টি করে এমন জাপানি গুবরে পোকাকে দমন করছে। এটা 2 নম্বর, এটাও তোমরা লিখতেও পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই, 2টো পয়েন্ট দিলেই হবে। 3 নম্বর মানে অপর যে পয়েন্টটা ভাইরাস, সেখানে বলা হয়েছে পৃথিবীতে প্রায় 650টি প্রজাতির রোগ পোকা দমনে ভাইরাসকে ব্যবহার করা হয়। উদাহরণ কি কি বলা হচ্ছে, ব্যাকিউলো ভাইরাস বা নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস, যার সংক্ষেপে নাম হচ্ছে কি এনপিভি, খুব গুরুত্বপূর্ণ নাম এটা, এবং হেলিকোভার্পা আর্মিজেরা প্রভৃতি রোগ প্রকার জৈব নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এনপিভি আবার কি না ভাইরাসের সাহায্যে জিপসি মদ দমন করা হয়। বায়োট্রোল নামক ভাইরাস টোবাকো বার্ড ওয়ার্ম বা কর্ন ওয়ার্ম প্রভৃতি কীটকে নিয়ন্ত্রণ করে। তাই এই 2টো পয়েন্টকে তোমরা, 2টো যে মেন পয়েন্ট ব্যাকটেরিয়া ভাইরাস, তার আন্ডারে 2টো বা 3টে করে তোমরা এই সাব পয়েন্ট দিয়ে উত্তরটাকে কমপ্লিট করবে। শক্তি প্রবাহের পর্যায়গুলি ব্যাখ্যা করো। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের পর্যায় 3টি ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে শক্তি অর্জন, শক্তির ব্যবহার এবং শক্তি স্থানান্তরণ। দেখো শক্তি অর্জন প্রথমে কি বলা হয়েছে, বাস্তুতন্ত্রের শক্তির মূল শক্তির উৎস হলো সৌরশক্তি। এই সৌরশক্তি থেকে, সৌরশক্তি কি হয় না ভূপৃষ্ঠে আসে, যার কিছুটা অংশ সবুজ উদ্ভিদ শোষণ করে, সেই শোষিত শক্তির আবার কিছু অংশ সবুজ, এই যে মানগুলো দেওয়া রয়েছে আমি বলবো না বললেও চলবে, কোনো অসুবিধা নেই। এই সবুজ উদ্ভিদ কী করে, সালোক সংশ্লেষের মাধ্যমে উৎপাদিত খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ করে। তার কোন শক্তিটা, আলোক শক্তিটা স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হলো। এইভাবে সালোক সংশ্লেষের ফলে যে পরিমাণ স্থৈতিক শক্তিটা উদ্ভিদ দেহে আবদ্ধ হচ্ছে তাকে বলা হয় মোট উৎপাদন বা সার্বিক উৎপাদন। দেখো এরপর শক্তির ব্যবহার, মোট উৎপাদনে কিছুটা শক্তি জীবের শ্বসন কাজে, জীবের তার জীবনকালে শ্বসন কার্যে ব্যবহার হচ্ছে, যাকে বলা হয়, এবং বিপাকীয় কাজে যে ব্যয়িত শক্তিকে আবার শ্বসন শক্তি বা আর বলা হচ্ছে। তাহলে অবশিষ্ট কি থাকতেছে, জিপি মাইনাস আর, জিপি মাইনাস আর হয়ে গেল কি, যা উৎপাদকের দেহে সঞ্চিত থাকে, একে বলা হচ্ছে এনপি বা নিট প্রোডাকশন। এবার গাণিতিক সূত্র হিসেবে বলা হয়েছে জিপি মাইনাস আর সমান যদি এনপি ধরা হয়, তাহলে বাস্তুতন্ত্রের প্রতিটি ট্রফিক লেভেল, মানে ট্রফিক লেভেল মানে কোনটা, এই যে উৎপাদক, তারপর তাকে যে খাচ্ছে প্রাথমিক খাদক, তারপর গৌণ খাদক কি প্রগৌণ খাদক কি সর্বোচ্চ খাদক, এইটা হচ্ছে কি ট্রফিক লেভেল। এই ট্রফিক লেভেলে শক্তির ব্যবহার এবং শক্তির সঞ্চয় হয়ে থাকে। এইভাবে যে শক্তি অর্জিত হয় তাকে বলা হচ্ছে মোট অর্জিত শক্তি।
এরপর দেখো শক্তি স্থানান্তরণ কি বলা হয়েছে। সবুজ উদ্ভিদে আবদ্ধ শক্তি বা প্রকৃত শক্তি খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে প্রতিটি টপিক লেভেলে স্থানান্তরিত হচ্ছে। প্রথমে উৎপাদকে দেখি এইভাবে কোথায় চলে যাচ্ছে, সর্বোচ্চ শক্তিতে স্থানান্তরিত হচ্ছে এবং এই প্রতিটি ক্ষেত্রেই খাদক প্রাণীর বিপাকীয় কাজে কিছুটা পরিমাণ শক্তি ব্যয়িত হচ্ছে এবং কিছু পরিমাণ শক্তি অপচয় হচ্ছে, কিছু শক্তি তাপ শক্তিরূপে নির্গত হচ্ছে। অর্থাৎ এক ট্রপিক লেভেল থেকে পরবর্তী ট্রপিক লেভেলে শক্তির স্থানান্তরণের সময় 100% শক্তির কিন্তু স্থানান্তরণ হয় না, বেশ কিছুটা শক্তি অধরা থাকে বা ব্যয়িত হয়। মাত্র 10% শক্তি পূর্ব ট্রপিক লেভেল থেকে পরবর্তী ট্রপিক লেভেলে চলে যায়। এইভাবে তোমরা কিন্তু পুরো কথাটাকে বলবে। পরিবেশে পরিপোষক চক্রের গুরুত্ব উল্লেখ করো। পরিপোষক চক্রের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, এভাবে তোমরা যেহেতু 2 নাম্বার রয়েছে যে কোনো দুটো পয়েন্টকে উপর নিচে করে তোমরা ডেসক্রিপশন করবে। জলের অতি ব্যবহার কিভাবে জল সংকটের সৃষ্টি করেছে তা ব্যাখ্যা করো। দেখো জলের অতি ব্যবহারের ফলে তৈরি সংকট, একটা হচ্ছে পানীয় জলের সমস্যা, 2 নম্বর কৃষিজ জলের অভাব এবং 3 নম্বর জল সংকট এবং রোগের সমস্যা বৃদ্ধি। তোমরা এই 3টা পয়েন্টকে লিখে ডেসক্রিপশন করবে। বায়ুমণ্ডলের কাজ নিয়ন্ত্রণ এবং জলসম্পদ সংরক্ষণ সম্পর্কিত বনের 2টি কাজ আলোচনা করো। দেখো একটা হচ্ছে বায়ুমণ্ডলের কার্য নিয়ন্ত্রণে, এটা একটা পয়েন্ট। আরেকটাতে বলা হয়েছে জলসম্পদ নিয়ন্ত্রণ, জলসম্পদ সংরক্ষণ। এই দুটো পয়েন্ট তোমাদেরকে এখানে ডিসক্রিপশন করতে হবে। তোমরা এই দুটো পয়েন্ট এখান থেকে নিজে লিখে নেবার চেষ্টা করবে। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কতটা জায়গা লিখবো তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। পরের প্রশ্ন, ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধিতে শ্বাস ব্যায়ামের ভূমিকা উল্লেখ করো। ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধিতে শ্বাস ব্যায়ামের ভূমিকা। দেখো শ্বাস ব্যায়ামের ভূমিকাগুলো লেখা রয়েছে কি, যোগাসন, ধ্যানযোগ কিংবা বৃক্ষাসন, উষ্ট্রাসন, প্রাণায়াম প্রভৃতি যে আসনগুলো লেখা রয়েছে সেগুলো তোমরা পয়েন্ট করে করে উপর নিচে করে পরপর করে লিখবে। এছাড়াও জগিং, সাঁতার প্রভৃতি দ্বারাও ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হয়। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কোষ থেকে কোষে মূল দ্বারা শোষিত জল পরিবহনে অভিস্রবণের ভূমিকাগুলি লেখো। দেখো কোষ থেকে কোষে অন্তঃভূস্রবণ প্রক্রিয়ায় মূলরোমের দ্বারা জল কিভাবে প্রবেশ করে। দেখো জলের পরিবহনটা সম্পন্ন হচ্ছে এই পদগুলোর মাধ্যমে, একটা হচ্ছে অ্যাপোপ্লাস্ট পদ, সিমপ্লাস্ট পদ এবং ভ্যাকুলার পদ। তোমরা এই পয়েন্টগুলোকে কিন্তু এখানে অবশ্যই লিখবে। দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি পয়েন্টটা। মূলরোম দ্বারা শোষিত জল মূলের কর্টেক্স অঞ্চল থেকে জাইলেম বাহিকার ভেতরে 3টি পর্যায়ে পৌঁছাচ্ছে। একটা হচ্ছে অ্যাপোপ্লাস্ট পথ, সংলগ্ন কোষের কোষ প্রাচীর মানে জল সংলগ্ন কোষের কোষ প্রাচীর এবং কোষান্তর স্থানের মধ্য দিয়ে জলের পরিবহন ঘটে। এই প্রকার জল পরিবহনের জল কখনোই কোষপর্দা স্পর্শ করে না। সিমপ্লাস্ট পথ, প্লাজমোড স্মাটার মধ্য দিয়ে, মানে আমরা পড়েছি যে কোষ প্রাচীরের মধ্যে যে আণুবীক্ষণিক স্থান থাকে তাকে বলা হয় প্লাজমোড স্মাটা। এই প্লাজমোড স্মাটার মাধ্যমে সংলগ্ন কোষের মানে পাশাপাশি অবস্থিত দুটো কোষের মধ্য দিয়ে জলটা পরিবহন হয়। ভ্যাকুলার পথ, কোষান্তর অভিস্রবণে, কোষান্তর মানে কি, এক কোষ থেকে অপর একটা কোষে অভিস্রবণের মাধ্যমে সংলগ্ন কোষের কোষপর্দা এবং টেনোপ্লাস্টের মধ্য দিয়ে জল পরিবহন ঘটে। এই উপরিক্ত 3টি পদ্ধতির মাধ্যমে অ্যাপোপ্লাস্ট পথ দিয়ে সর্বাধিক পরিমাণ জল পরিবহন ঘটে এবং বাষ্পমোচনে সাহায্য করে এবং ভ্যাকুলার পথ দিয়ে খুব সামান্য পরিমাণে জল পরিবহন ঘটে। তো যাই হোক এই 3টা পয়েন্টকে তোমরা লিখে ডেসক্রিপশন করলেই উত্তরটা তোমাদের কাছে সম্পূর্ণ হয়ে যাবে। সৌরশক্তির আবদ্ধকরণ এবং রূপান্তরে সালোক সংশ্লেষের ভূমিকা লেখো। সৌরশক্তির আবদ্ধকরণ এবং রূপান্তরে সালোক সংশ্লেষের ভূমিকা। দেখো শক্তির মূল উৎস হল সূর্য। একমাত্র সবুজ উদ্ভিদরাই সালোক সংশ্লেষ সময় সৌরশক্তিকে শোষণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এটিপি অণুর আবদ্ধ করে। পরে ওই শক্তি উৎপন্ন খাদ্যের মাধ্যমে স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত হয়। উদ্ভিদ নিজে এবং অন্যান্য জীব বিশেষ করে প্রাণীরা যখন ওই খাদ্য গ্রহণ করে তখন দেহকোষের খাদ্যের জারণ ক্রিয়ার মাধ্যমে গতিশক্তি উৎপন্ন হয়, যার দ্বারা তারা যাবতীয় বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রিত করে। কাঠ, কয়লা, পেট্রোল প্রভৃতির মধ্যে যে শক্তি নিহিত থাকে তা প্রকৃতপক্ষে অনেক বছর ধরে আগেকার উদ্ভিদের মধ্যে সংরক্ষিত সৌরশক্তি। এইভাবে সৌরশক্তির আবদ্ধকরণ এবং তাকে রূপান্তর অর্থাৎ রাসায়নিক শক্তিটা স্থৈতিক শক্তি কিংবা গতিশক্তিতে যে রূপান্তর হলো এটা আমি তোমাদেরকে দেখালাম। পৌষ্টিকতন্ত্রে খাদ্যের যান্ত্রিক পরিপাক কিভাবে ঘটে। দেখো যান্ত্রিক পরিপাক ক্রিয়া সম্পন্ন হচ্ছে চর্বণ ক্রিয়া, গলাধকরণ এবং পৌষ্টিক নালীর যে চলন ক্রিয়া যাকে বলা হচ্ছে পেরিস্টলসিস। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই শব্দটা, তোমরা এই শব্দগুলো লিখে মানে পয়েন্টগুলো লিখে পরপর নিচে নিচে লিখে তোমরা কিন্তু ডেসক্রিপশন করবে। ভিডিওটি অনেক বড় হওয়ার জন্য তোমাদের আমি সমস্ত সব জায়গাগুলো ডেসক্রিপশন করছি না। যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় আমি আবারও বলছি, তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু বুঝিয়ে দেব।
পরিফেরা পর্বে 3টি শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো। পর্ব পরিফেরার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি দেখো দেখো একটা আছে দেহ সংগঠন, দেহত্বক এবং এই কঙ্কাল তন্ত্র। এই 3টি পয়েন্ট তোমরা এখান থেকে ডিসক্রিপশন করবে। তোমরা চাইলে অন্যগুলো করতে পারো, আমি বলবো তোমাদেরকে 3টি পয়েন্ট করার জন্য। দেখো এই প্রশ্নটা কেমনভাবে দিয়েছে, একটু গুলিয়ে দেওয়ার মতো প্রশ্ন, কিন্তু অতটাই গুলানো নয়। এরকম কোনো প্রশ্ন থাকলেই প্রথমে ঘাবড়ে যাওয়ার দরকার নেই, তোমরা কিন্তু একটু ব্যাপারটাকে বুঝবে কি বলতে চেয়েছে, তারপর তোমরা ভাবলেই পারবে করতে। দেখো কি বলেছে, দৈর্ঘ্য, বহির্গঠন, রং প্রভৃতি বিষয়ে আলাদা হওয়া সত্ত্বেও রুই, শিঙ্গি, ভেটকি, কই মাছ অস্টিকথিস শ্রেণীভুক্ত কেন? আচ্ছা দেখো, অস্টিকথিস কেন না, আমরা জানি যে সমস্ত মাছের দেহের অন্তকঙ্কাল অস্থি দ্বারা নির্মিত তাকে বলা হচ্ছে কি অস্টিকথিস। এবার কেন হয়েছে দেখো, যে সমস্ত পয়েন্টগুলো অস্টিকথিস শ্রেণীভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্য হবে সেগুলোও কিন্তু তোমরা এখান থেকেই করতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন দেখো, দেহ গঠন হয়েছে মাকু আকৃতির কিংবা অন্তকঙ্কার অস্থি দ্বারা, আঁশটা কীরকম, শ্বাসঙ্গ কী রয়েছে, পটকা আছে না নেই, লেজ কীরকম প্রকৃতির। তো এই পয়েন্টগুলোর মধ্যে কয়েকটা পয়েন্টকে লিখে ডিসক্রিপশন করলেই উত্তরটা কিন্তু সম্পূর্ণ হবে। পরের প্রশ্ন, জীব বৈচিত্র্য বলতে কী বোঝো এবং জীব বৈচিত্র্য সৃষ্টির কারণগুলি লেখো। দেখো জীব বৈচিত্র্য কাকে বলে সংজ্ঞাটা লেখা রয়েছে, তার সঙ্গে সঙ্গে জীব বৈচিত্র্য সৃষ্টির যে কারণগুলো, যৌন জনন, পরিব্যক্তি বা মিউটেশন, প্রকরণ বা ভেদ, ভ্যারিয়েশন, বিচ্ছিন্নতা, প্রাকৃতিক নির্বাচন, এই কথাগুলো তোমাদের কিন্তু এখান থেকে ডেসক্রিপশন করতে হবে। আমি বলবো প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে প্রশ্নটা মুখস্থ করবে তোমরা, সবগুলো ভালো করে করবে অবশ্যই পরীক্ষার জন্য। তো এই পয়েন্টটা আমার মতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা একটা। দেখো, বৃক্কের নেফ্রনে অন্তর্মুখী ধমনিকা এবং বহির্মুখী ধমনিকার ব্যাসের বিভিন্নতার কারণ কি? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা একটা। দেখো, অন্তর্মুখী ধমনিকা আমরা জানি যে এর প্রাচীরটা খুব বড় হয়ে থাকে বহির্মুখী ধমনিকার তুলনায়। কেন হয়েছে এবং এর ফলে কী হয়েছে সুবিধা দেখো। দেখো উত্তরটি আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি তোমরা এখান থেকে করতে না পারো পরে আমাকে আবার জানাবে, কিন্তু আমি আবার বলে দিচ্ছি। দেখো, অন্তর্মুখী ধমনিকার ব্যাস 50 মাইক্রোমিটার এবং বহির্মুখী ধমনিকার ব্যাস 25 মাইক্রোমিটার। তা দেখতে পাচ্ছি অন্তর্মুখী ধমনিকার ব্যাসটা বহির্মুখী তুলনায় অনেক বেশি। এই হওয়ার কারণে কুণ্ডলীকৃত রক্তজালকে, মানে এই যে গ্লোমেরুলাসের কুণ্ডলীকৃত রক্তজালক, এর মধ্যে কি হচ্ছে না, উচ্চ রক্তচাপে খুব চাপের সৃষ্টি হচ্ছে। কারণ এখান দিয়ে ঢুকছে, যখন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন সরু হয়ে যাওয়ার জন্য ভেতরে খুব চাপের সৃষ্টি হচ্ছে। এই চাপের ফলে রক্তের প্লাজমা উপাদানের এবং বৃক্কের পরিশ্রুত তরলের চাপ এই রক্তচাপের বিরুদ্ধে কার্যকারী হয়। এই চাপগুলো সমষ্টিগতভাবে পরিস্রাবণ বা আল্ট্রা ফিল্ট্রেশন এর ফলে চাপের সৃষ্টি করে। এই চাপের কারণে প্রতিদিন প্রতি মিনিটে কত হচ্ছে 1300 মিলিলিটার রক্ত প্রবাহিত হয়। এই পরিশ্রুত তরল পরবর্তী পর্যায়ে এখান থেকে আস্তে আস্তে করে বাউম্যান ক্যাপসুল গ্রহণ করে, দিয়ে কী হয় না, রেনাল টিউবের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে যাচ্ছে। তো এখানে তোমরা লিখবে এই জায়গাগুলো থেকে কোন কোন উপাদানগুলো সঞ্চিত হচ্ছে। দেখো, এই চাপের কারণে জলে দ্রবীভূত অবস্থায় বিভিন্ন আয়ন, শর্করা, প্রোটিন এবং অন্যান্য উপাদান গ্লোমেরুলাসের প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে এবং বাউম্যান ক্যাপসুলাসের অবতল অংশে জমা হচ্ছে। ঠিক আছে, পরের প্রশ্ন, বাউমিল ক্যাপসুলস কিভাবে রক্তের দূষিত পদার্থ পরিশ্রুত করে? দেখো এই প্রশ্নটা আমরা এখান থেকে দেখব। বাউমিল ক্যাপসুল কি করছে না, গ্লোমেরুলাসের অন্তর্বর্তী ধমনিকার ব্যাস বহির্মুখী ধমনিকার ব্যাসের অপেক্ষায় একই রকমভাবে লিখবো। প্রথমটা, প্রাচীরযুক্ত রক্তচালকে গাত্রে প্রচুর পরিমাণে চাপের সৃষ্টি হয়, মানে তোমরা আমি বলে দিচ্ছি এইখান থেকে এটা করবে। বিভিন্ন আয়ন, শর্করা, প্রোটিন এবং অন্যান্য উপাদান গ্লোমেরুলাসের ভিতরের প্রাচীরে বাইরে বেরিয়ে আসে, আসতেছে ভেতর থেকে বেরিয়ে আসতেছে। এই যে রক্তজালকটা দেখালাম, এখান থেকে আস্তে আস্তে করে বেরিয়ে আসছে। এইভাবে রক্তের মধ্যে আসা বিভিন্ন দূষিত পদার্থগুলোকে কী হচ্ছে, ছাঁকনির মাধ্যমে এই যে ছেঁকে ছেঁকে বাইরে বের করতেছে গ্লোমেরুলাস অংশে, এই বাউমিল ক্যাপসুল অংশে। দিয়ে কোথায় জমা হলো না, বাউমিল ক্যাপসুলসের অবতল অংশে জমা হলো। এই যে অংশটা, এই অংশগুলো জমা হলো। এই অংশগুলো জমা হওয়ার পর বাউমিল ক্যাপসুলসের ভিসেরাল স্তর গঠনকারী পেডিসেলগুলির অন্তর্বর্তী ছিদ্রগুলির মাধ্যমে পরিস্রাবক ছিদ্ররূপে কাজ করে এবং ছিদ্রগুলো পরিস্রাবক ছিদ্ররূপে কাজ করে এবং সংগৃহীত তরল, যে তরলটা গ্রহণ করছে সেই তরল অংশটা কি হচ্ছে, এরপর তাকে কি করছে, সংগ্রহ করে পুনঃশোষণের জন্য রেনাল টিউবের অংশে প্রেরণ করছে। আস্তে আস্তে করে রেনাল টিউবের বা বিক্রিয় নালিকার অংশে প্রেরণ করা হচ্ছে। একই রকমভাবে তোমরা চেষ্টা করো উত্তরগুলো করার জন্য, না পারলে বলবে, আমি তোমার লিখিয়ে দেখিয়ে দেবো। মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদে চিত্র অঙ্কন করে 4টি কপাটিকা উল্লেখ করো। দেখো এখানে আমরা 4 ধরনের কপাটিকার নাম উল্লেখ করব। দেখে নাও, একটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, ত্রিপত্র কপাটিকা, দ্বিপত্র কপাটিকা এবং মহাধমনী কপাটিকা বা অ্যাওর্টিক কপাটিকা। তোমরা দেখতে পাচ্ছ যে কপাটিকাগুলো কোথায় রয়েছে। অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা এইরকম জায়গায়, মানে ডান নিলয়
ডান নিলয় থেকে যেখানে ফুসফুসীয় ধমনী শুরু হচ্ছে সেই জায়গায় অবস্থান করছে কি এই অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। ত্রিপত্র কপাটিকা অবস্থান করছে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে, আর দ্বিপত্র কপাটিকা অবস্থান করছে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে, আর মহাধমনী কপাটিকা বা অ্যাওর্টিক কপাটিকা অবস্থান করছে বাম নিলয় এবং মহাধমনীর মাঝে। এইরকম জায়গাতে অবস্থান করছে কি না মহাধমনী কপাটিকা। সম্পূর্ণ ছবিটা আঁকার পর এই 4টা জায়গা তোমরা কিন্তু চিহ্নিতকরণ করবে। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের 3টি পার্থক্য দাও। পার্থক্যটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা তোমাদের পছন্দ মতো 3টি পার্থক্য তোমরা এখান থেকে করে নেবে। স্নায়ুকলার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। স্নায়ুকলার বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতো 2টো পয়েন্টকে লিখে ডেসক্রিপশন করবে। মডেল 1 সমাধানের লাস্ট প্রশ্নে উপনীত হয়ে গেছে আজকে। দেখো, রাইবোজোম এবং লাইসোজোমের মধ্যে প্রদত্ত বিষয়গুলির উপর ভিত্তি করে তোমরা পার্থক্য দেবে। বলা হয়েছে প্রশ্নে উপস্থিতি, একক পর্দা এবং কাজের উপর ভিত্তি করে পার্থক্য নির্বাচন করার জন্য তোমরা এখান থেকে পয়েন্টগুলো বিষয়সহ পার্থক্যটা লিখবে। একেবারে লাস্ট প্রশ্ন, লিগামেন্ট এবং টেন্ডন কাকে বলে? দেখো, লিগামেন্ট কাকে বলে? অল্প ধাত্র কোষ এবং বেশি পরিমাণে তন্তুযুক্ত স্থিতিস্থাপক তন্তুময় যোগকলা অস্থিকে অস্থির সঙ্গে, মানে একটা হাড়কে অপর একটা হাড়ের সঙ্গে যুক্ত করে বেঁধে রাখছে, তাকে বলা হচ্ছে কি লিগামেন্ট বা সন্ধি বন্ধনী। আর টেন্ডন কি? টেন্ডন হলো ঘন শ্বেত তন্তুময় যোগকলার দ্বারা গঠিত যে কম স্থিতিস্থাপক দড়ির মাধ্যমে শক্ত অংশ পেশিকে অস্থির সঙ্গে যুক্ত রেখেছে, তার নাম হচ্ছে কি টেন্ডন। তার দেখতে পেলাম অস্থিকে অস্থি দিয়ে বাঁধতে সাহায্য করছে লিগামেন্ট, আর অস্থিকে পেশির সঙ্গে বাঁধতে সাহায্য করছে কি টেন্ডন। ভিডিও শেষে একটা শেষ কথা বলি তোমাদেরকে, যদি তোমাদের এত ডিসক্রিপশান আমি যেটা তোমাদেরকে শোনাচ্ছি, ব্যাখ্যাগুলো আলোচনা করে দিচ্ছি, যদি তোমাদের মনে হয় না শুধুমাত্র দাগ নম্বরগুলো দিলেই হবে বা ডিসক্রিপশান চাই, কোনটা তোমাদের পছন্দ তোমরা আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা সবার আগে তোমরা পেতে পারো। আবারও দেখা হচ্ছে নতুন একটা মডেল স্কুল আলোচনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো করে তোমরা প্রথম অধ্যায়টা দেখে নাও, বুঝে নাও। আমি আবারও এবার রিপিট করছি, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থেকে থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টের উত্তর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আলোচনা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।